ইউথ হোস্টেলের সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে তোমার গাড়িটা একদম সেফ অ্যান্ড সিকিওর থাকবে। এই হচ্ছে দেখো, এই হচ্ছে লক এবং এই হচ্ছে আমার গাড়ি। তো পুরো একদম মানে একটা সেফ করিডোরের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গাড়িটাকে এখানে রাখা যায়, কোনো নিশ্চিন্তে ঘুমানো যায় যে গাড়ি কেউ নিয়ে চলে গেল কিনা, এরকম কোনো ব্যাপার নেই। তো এবার আমি গাড়ির লাগেজগুলো তুলবো এবং সব কিছু বাঁধবো, বেঁধে তারপর এখান থেকে বেরিয়ে যাব। চারশো 70 কিলোমিটার আজকে জার্নি আছে। আজকে যাব গুয়াহাটিতেই আজকে থাকবো। এখনও পর্যন্ত হোটেল ঠিক করিনি, ওখানে গিয়ে দেখে একটা হোটেল নেব এবং মোটামুটি আশা করছি যে 7টা সাড়ে 7টার মধ্যে পৌঁছে যাব, যেহেতু রাস্তায় দেখতে দেখতে যাব, নাহলে আরও আগে চলে যেতে পারতাম। 10 ঘন্টার একটা জার্নি আছে। সো পুরো রেডি, নাও লেটস গো। সো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ট্রাভেলার জিৎ। আজকে তোমাদের একদম এপিসোড 2তে স্বাগত। সকাল সকাল বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে, এবং শিলিগুড়ির মার্কেট এখনও পর্যন্ত ভালো করে খোলেনি। শিলিগুড়ি থেকে মোটামুটি 20 কিলোমিটারের একটা ডিস্টেন্স করোনেশন ব্রিজ। অ্যাকচুয়ালি করোনেশন ব্রিজের এপার থেকে যেগুলো হয় সেগুলো হয়ে যায় দার্জিলিং, কালিম্পং এবং সিকিম, ওই দিকটাতে চলে যায় এগুলো। কারণ কিছুটা গিয়ে তিস্তা ব্রিজ আছে, তিস্তা ব্রিজ পার হয়ে ওপারে যেতে হয়, গেলে ওখান থেকে তোমার রুটগুলো ডিভাইড হয়ে যায়। কিন্তু দার্জিলিং যাওয়ার জন্য তিস্তা ব্রিজ ক্রস করার দরকার নেই, এপার থেকেই হয়ে যায়। আর তোমার এদিকে ভুটান বা অরুণাচল বা তোমার গুয়াহাটি যাওয়ার জন্য, মানে শিলং, এই সাইডগুলো যাওয়ার জন্য করোনেশন ব্রিজ ক্রস করতে হবে। করোনেশন ব্রিজ ক্রস করে তোমাকে পরপর আস্তে আস্তে চলে যেতে হবে। তো ফুল কর দো। 1080 টাকার তেল নিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম। জানি না কে কোথায় যাচ্ছে, বাট আমি কোথায় যাচ্ছি এটা কিন্তু তোমরা সবাই জানো, সবাই। তো চলো, ফার্স্ট এপিসোড যারা দেখেছো তারা তো অবভিয়াসলি জানোই, যারা সেকেন্ড এপিসোড দেখছো তারা অবভিয়াসলি ফার্স্ট এপিসোডটা কিন্তু দেখে নিও। চলো, বাচ্চারা এখন কত ফ্র্যাঙ্ক, কি সুন্দর কথা বলে, হাত নাড়ে, ভালো লাগে দেখলে। রোড তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকে, ওই জন্যে এই অবস্থা খারাপ হয়ে আছে। সো পাহাড় কিন্তু দেখা শুরু হয়ে গেছে আমার, মোটামুটি দূরে দেখতে পাচ্ছি, দূরে অনেকটা দূরে। এই লরির মাথার উপর দিকে তাকালেই দেখতে পাবে, কিন্তু বড়ই আবছা। আর এই জায়গাটা কিন্তু আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া, এই জায়গাটা। সেবক রোড দিয়ে যাওয়ার সময় কিন্তু এই জঙ্গলটা তুমি পাবে, এবং সেবক অনেকটা দূর পর্যন্ত এই জঙ্গল কিন্তু বিস্তৃত। বেঙ্গল সাফারি পেছনে ফেলে এলাম আমরা, এবং দেখো এইগুলো আছে এলিফ্যান্ট ক্রসিং জোন, স্পিড লিমিট 40 এরকম দেওয়া আছে। এখান থেকে কিন্তু হাতি চলাচল করে। যাই হোক, বড় সুন্দর এই জঙ্গল, বড় ভালোবাসার এই জঙ্গল, এবং এখান থেকে গাড়ি চালানোর সময় অবশ্যই একটু সাবধানে গাড়ি চালাবে, কারণ এখান থেকে যেহেতু অ্যানিমেল ক্রস করে সেহেতু একটু সাবধানে গাড়ি চালানোই উচিত। এবং এই রোডটা যেহেতু ওয়ান ওয়ে নয়, দুদিক দিয়ে বোথ সাইড থেকে গাড়ি আসে, সেহেতু একটু সাবধানে গাড়ি চালানোটাও দরকার, না হলে এনি টাইম অ্যাক্সিডেন্ট হতে পারে। এই হচ্ছে ব্যাপার। খুব জাগ্রত একটা কালী মন্দির, সেবক কালী মন্দির। প্রত্যেকবারই যখন আসি একবার করে এখান থেকে দেখা হয়ে যায়। এই হচ্ছে করোনেশন ব্রিজ। দেখো ব্রিজটা, ওয়া কি দুরন্ত লাগছে, দেখো। ওফ, কে তিস্তা নিচ থেকে বয়ে চলেছে, হাওয়াও প্রচণ্ড, আর দুরন্ত লাগছে, দুরন্ত। মোস্ট প্রবলি 1941-এ তৈরি হয় এই ব্রিজ, এর নাম হচ্ছে করোনেশন ব্রিজ। আমি এলাম এই দিক থেকে, মানে এইটা হচ্ছে শিলিগুড়ি সাইড, এই পাশটা শিলিগুড়ি সাইড থেকে এসে আমি ব্রিজটা পার হয়ে চলে এসেছি এপারে।
অ্যাকচুয়ালি এপারে আছে ভুটান, অরুণাচল প্রদেশ, শিলং, যাই বলো না কারণ তুমি গুয়াহাটি সব এই সাইডেই পড়ে। তো যাই হোক, করোনেশন ব্রিজ আমাদের খুব পছন্দের একটা ব্রিজ এবং অনেক পুরনো একটা ব্রিজ। তো এই ব্রিজটা দিয়ে কিন্তু অনেক মানে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েইছে, সেটা জানোই। কিন্তু ব্রিজটার মাহাত্ম্য সত্যি এখানে আসলে বোঝা যাবে যে কত সুন্দর দেখতে ব্রিজটা। ওই দূরে দেখো ট্রেন যাচ্ছে, আর এই যে নদীটা যাচ্ছে এটা হচ্ছে তিস্তা রিভার। আর আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 17, এবং এর আগে যেটা আমরা ছাড়িয়ে এলাম মানে সেবক রোড দিয়ে যেটা আসছিলাম ওটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 10। বাঁদিকে যে ফরেস্টটা দেখতে পাচ্ছ, এই বাঁদিকে এটা হচ্ছে আপার মংপংয়ের দিকেই চলে যাচ্ছে, এবং এই ফরেস্টটা হচ্ছে মংপং ফরেস্ট এটা। আর আমরা সোজা চলে যাব ওদলাবাড়ির দিকে। এদিকেও চা বাগান, এদিকেও চা বাগান। দেখো এখান থেকে ডামডিম 16, মালবাজার 23, বিন্নিগুড়ি, তেলিপাড়া, আলিপুরদুয়ার সব এখানে একটা বোর্ড দেওয়া ছিল, বড় বোর্ড। কিন্তু দেখো সিনিক বিউটি, দেখো কি অসাধারণ সিনিক বিউটি, হ্যাঁ ভাবা যায়। ওয়াও, এই যে নদীটা, এই নদীটা হচ্ছে ঘিস, মানে ঘিস রিভার, এবং ঘিস রিভারের ওপরে এটা হচ্ছে ঘিস ব্রিজ। তো নদীর বহু অংশই মানে ম্যাক্সিমামটা তো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছি। দূরে ওই দেখো পাহাড়, দেখো দূরে পাহাড়টা দেখো। এই জায়গাটার নাম হচ্ছে ডামডিম, এবং এখান থেকেই হচ্ছে 717 একটা রোড এদিকে বাঁদিকে চলে যাচ্ছে, এবং সেই রোডটাতেই কিন্তু গরুবাথান। ওই দেখো ডান দিকে গেলে এখান থেকে ডামডিম স্টেশন, এবং বাঁদিকে গেলে গরুবাথান আছে 13 কিলোমিটার এখান থেকে গরুবাথান মানে তুমি বুঝতেই পারছো লাভা, লোলেগাঁও সবই তোমার এই রুটটা ধরে চলে গেলে গরুবাথান আছে, লাভা, লাটাগুড়ি সব কিছু তুমি এই দিকটাতে, এই বাঁ দিকটাতে তুমি পেয়ে যাবে। এখন বাজে 9টা, মানে 8:59 অ্যাপ্রক্সিমেটলি হয়েছে, এবং আমি এইমাত্র 51 কিলোমিটারের জার্নি আমার কমপ্লিট হলো। মানে আমি সকাল থেকে 51 কিলোমিটার আমি কভার করে ফেলেছি। আমার এভারেজ স্পিড দেখাচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার, আমাকে এভারেজ স্পিড এটাই আমার দেখাচ্ছে। তো এটা যদি আরও একটু বাড়ে তাহলে আমি আরও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। বলতে বলতে মালবাজার ঢুকে গেছি, এবং এইটা হচ্ছে মালবাজার বাস স্ট্যান্ড। বেশ সুন্দর জমজমাট মার্কেট। ন্যাশনাল হাইওয়ে 17 ধরে আমরা এগোচ্ছি, এবং ন্যাশনাল হাইওয়ে 17 ধরেই আমরা পৌঁছাবো। এটা হচ্ছে নেওড়া ব্রিজ, এবং নেওড়া নদীর ওপরে, মানে এখানকার ব্রিজগুলোর নাম দিয়ে, মানে নদীর নাম দিয়েই কিন্তু ব্রিজগুলোর নাম ম্যাক্সিমাম আছে। মোস্ট প্রবাবলি এটা নেওড়া নদীই হবে, তার উপরে যে ব্রিজ সেটাই হচ্ছে নেওড়া ব্রিজ। তো আমরা চলে এসেছি মূর্তি সেতু বা মূর্তি রিভার, এটাই হচ্ছে মূর্তি রিভার। একবার দেখে নাও। ওরে বাবা, দেখা যাচ্ছে না তো। অ্যাকচুয়ালি এইটা এইদিকে চলে যাচ্ছে, আর এইটা ব্রিজটার নাম হচ্ছে মূর্তি ব্রিজ। আবার একটা সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এই জঙ্গলটার ওপারে আছে জলঢাকা, এবং পেছনে আমরা ফেলে এলাম মূর্তি রিভার। তো বাঁদিকে দেখছো আমার বাঁদিকে এটা হচ্ছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা বাঁদিকটা। এবং আমরা এবার যাব জলঢাকা ব্রিজ, সামনেই আছে জলঢাকা ব্রিজ, এবং জলঢাকা ব্রিজ ক্রস করব। তো তার আগে এখানে হচ্ছে তোমাদের চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখালাম। এবার এখান থেকে আমরা এগিয়ে গেলে আস্তে আস্তে দেখতে পারবো হাসিমারা আছে, জলদাপাড়া আছে, সেগুলো সব কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাবো। চলে এসেছি আমরা জলঢাকা ব্রিজে, এবং জলঢাকা নদীর ওপরেই এই ব্রিজটা। দেখো জলঢাকা ব্রিজ এটা, এবং এখানকার ম্যাক্সিমাম নদীতেই কিন্তু জল নেই, মানে জাস্ট একটা ফ্লো বয়ে চলেছে, জল কিছুতেই নেই, মানে খুবই কম। তো
তো এখন আমি আছি জলঢাকা ব্রিজের এখানে, এবং নিচ থেকে যে নদীটা বয়ে চলেছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জলঢাকা নদী। তো যাই হোক, মূর্তি রিভার আমরা ক্রস করে আসলাম। মূর্তি রিভার ক্রস করে আসার পর, মূর্তি ব্রিজ ছাড়িয়ে আসার পর, এবং এসে এই জায়গায় এখন আপাতত আছি। অসাধারণ একটা জায়গা, এবং জলটা এতটা স্বচ্ছ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে একদম প্রচণ্ড স্বচ্ছ একটা জল, এবং এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। ভালো লাগছে জলের যে আওয়াজ, সেই সঙ্গে জলের যে কালার, এবং মাঝখানে দেখো একটা হার্ট শেপে একটা যে আইল্যান্ড টাইপের হয়ে আছে, সেটাও কিন্তু দেখতে অসাধারণ লাগছে। তো যাই হোক, মোটামুটি আমরা অনেকটাই রাস্তা কভার করে ফেলেছি। এই পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি 70 কিলোমিটারের কাছাকাছি কভার করে ফেলেছি। সকাল থেকে আমার জার্নি শুরু হয়েছে, এবং মানে পৌঁছেও যাবো হয়তো। পেছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে জলঢাকা ব্রিজ, এবং এটা হচ্ছে জলঢাকা নদী। তো চলো আবার সামনের দিকে এগিয়ে যাই, এবং আজকের জার্নিটা অনেকটাই, তো আস্তে আস্তে পৌঁছাই। আর তোমরা অবশ্যই সিনিক বিউটিটা এনজয় করতে থাকো। চাপড়ামারি থেকে টাচ করে, চাপড়ামারি জঙ্গলকে টাচ করে আমরা জলঢাকা নদী, তোমরা দেখলে জলঢাকা নদীটাকে পার করে আমি আবার কিন্তু এগিয়ে চলেছি, এবং আমরা বীরপাড়ার দিকে এগিয়ে চলেছি। বীরপাড়া এখান থেকে অনেকটাই ডিস্টেন্স, তো বীরপাড়া হয়ে যাব, এবং বীরপাড়া থেকে দুটো রোড বেরিয়ে যাচ্ছে। আমরা লেফট সাইডটা নেব, মানে হাসিমারা জলদাপাড়া যে দিকটাতে আছে সেই দিকটা নেব, কারণ ওই দিকে সিনিক বিউটিটা আমার মনে হচ্ছে বেটার। আর একটা রোড আছে যেটা ডান দিক দিয়ে, ওটাও কিন্তু তোমার গুয়াহাটি চলে যাচ্ছে, বাট আমরা ওটা নেব না, আমরা এটাই নেব। আজকের দিনের প্রথম টোল প্লাজা, শুল্কাপাড়া টোল প্লাজা। বাঁদিকে হচ্ছে নাগরাকাটার চা বাগান, এই বাঁদিকেই পড়বে তোমার টোল প্লাজার এই সাইড থেকে দেখতে পাবে তুমি। তো একটু এগিয়ে গেলে এই দেখো নাগরাকাটা 66 কেভি। যাই হোক, এটা হচ্ছে নাগরাকাটা যে টি স্টেট, সেই টি স্টেটটা কিন্তু এই ভেতরেই আছে। কত লোকজন দেখো চা পাতা তুলছে। এখান থেকে রাস্তা থাকলে চলে যেতাম, গিয়ে একটু চা পাতা তুলে নিয়ে আসতাম। তো এই মার্কেটটার নাম হচ্ছে বিন্নাগুড়ি মার্কেট। আসার সময় যতগুলো বড় মার্কেট দেখেছি, এই মার্কেটটাও তাদেরই মতো বড়, মানে ওই মালবাজারের মতোই কিন্তু বড় এই মার্কেটটা। 10টা 3 বাজে, মানে আমার 2.5 ঘন্টা আমি রাইড করছি, এবং আমার কভার হয়েছে 100 কিলোমিটার। তোমাদেরকে আরেকটা অল্টারনেট রুটের কথা বলেছিলাম, সেটা হয়তো তোমাদের মনে আছে কিনা জানি না। অ্যাকচুয়ালি আমরা যখন ফুলবাড়িতে গিয়ে বলেছিলাম, ফুলবাড়ি থেকে দুটো রোড বেরিয়ে যায়, একটা এই আমি যে রুটে যাচ্ছি সেইটা, আর একটা হচ্ছে জলপাইগুড়ি হয়ে একটা রুট চলে যায়, সেটাও গুয়াহাটি যাওয়া যাচ্ছে। তো ওই যে জলপাইগুড়ির যে রুটটা, সেই রুটটা কিন্তু কানেক্ট হয় এই রুটের 2-3টে জায়গাতে কিন্তু কানেক্ট হয়, যার মধ্যে একটা হচ্ছে সামনে আছে, এটা ধূপগুড়ি থেকে চলে আসলে এই রুটটা এখানে চলে আসবে। আর একটা আছে, সেটা হচ্ছে লাটাগুড়ি থেকে যদি আসো, তাহলে চেলসি বলে যে জায়গাটা আছে, সেই চেলসিতে কিন্তু তুমি গিয়ে মিট আপ করতে পারবে। এটা বীরপাড়ার কাছাকাছি চলে এসেছি। বীরপাড়া হচ্ছে শিলিগুড়ি থেকে এলে, এই রুটে এলে বীরপাড়া হচ্ছে অন্যতম বড় একটা স্টপেজ, যেখানে তুমি বাসও পেয়ে যাবে, মানে বীরপাড়া টু শিলিগুড়ি বাস চলে। আর বীরপাড়া হচ্ছে জলদাপাড়া আর হাসিমারার একদম কাছে। সো এইটাই হচ্ছে বীরপাড়া, এবং বীরপাড়া থেকে টোটাল 4টে রুট বেরিয়ে গেছে। এটা বাঁদিকের রুট, এটা ডান দিকের রুট, আর এটা হচ্ছে সোজা। আমরা এই রুটটা দিয়ে যাব, আর এইটাতে গেলে তুমি পৌঁছে যাবে কোচবিহার মিন্স কোচবিহারেও তুমি যেতে পারো, আর এই দিক দিয়ে গেলে তুমি গুয়াহাটিও ঢুকতে পারো। গুয়াহাটি ঢোকার জন্য ফালাকাটা কোচবিহার হয়ে তোমাকে গুয়াহাটি যেতে হবে। তো যাই হোক, আমরা আপাতত ওই রুটটা নিচ্ছি না, আমরা এই রুটটাই নেব। তো এটা হচ্ছে আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা, এবং প্রথম টোল প্লাজাটা তোমাদের দেখিয়েছিলাম আগেই। তো আমরা টোল প্লাজা ক্রস করে নিই, কিন্তু খিদে পাচ্ছে প্রচণ্ড, কিছু না কিছু খেতে হবে।
ওয়েস্ট বেঙ্গল আর আসামের বর্ডার এখনও পর্যন্ত আসেনি, ওটা সামনেই আছে। তো দ্বিতীয় যে টোল প্লাজা, এই দ্বিতীয় টোল প্লাজার এখানে আগেই তুমি একটা পেট্রোল পাম্প পেয়ে যাবে, এবং পরে একটা পেট্রোল পাম্প ছিল কিন্তু এটা মনে হয় ভাঙা, মানে একদম ঠিকঠাক নেই, খারাপ হয়ে গেছে। ওয়েলকাম টু আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের মধ্যে ঢুকে পড়লাম, একদম বড় একটা বোর্ড দিয়ে আমাকে ওয়েলকাম করে দিল, ওয়েলকাম টু আলিপুরদুয়ার। বোর্ডটা এখনও রয়ে গেছে, অথচ বাংলোটা আর অবশিষ্ট নেই। শিলিগুড়ি থেকে মোটামুটি 129 কিলোমিটার রাইড করেছি, এবং রাইড করা আসার পর তারপরে দেখো এই হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য ন্যাশনাল পার্ক। একদম এই হচ্ছে জলদাপাড়া। বেশ দুদিকে দুটো মূর্তি দেওয়া আছে, একটা গাড়ি ওয়েট করছে ভেতরে যাবে, তো আমরা তো ভেতরে যাব না, আমরা বাইরে থেকে এটা দেখি, দেখে আর এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে আমরা সোজা চলে যাব, জাস্ট বলেছিলাম জলদাপাড়াকে জাস্ট ডান দিকে রাখবো, মানে জাস্ট টাচ করবো, করে বেরিয়ে চলে যাব। যাই হোক, চলো বাই বাই জলদাপাড়া। কখনো অন্য সময় আসবো, এসে তোমায় ভালো করে পর্যবেক্ষণ করে যাব। জলদাপাড়া থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পরে দেখো সামনেই, এদিকে তো গাছগাছালি তো আছেই, ছেড়েই দাও, ডান দিকে তো পুরো জঙ্গল, কিন্তু দূরে পাহাড়ের যে আবছা আস্তরণটা, আমি জানি না তোমাদের চোখে আসছে কি না, বাট এত সুন্দর একটা পাহাড়ের শেপ এসছে না, মানে একটা হালকা হালকা একটা, মানে কি বলবো, একদম ধোঁয়ার মধ্যে দিয়ে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো এইবার হয়তো আর একটু ক্লিয়ার হতে পারে, দেখো এই 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 সাইডটা দেখাও, এইটা একদম পুরো পাহাড়গুলো পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আর এই যে জঙ্গলগুলো, মানে জঙ্গলের এই যে গাছগুলো, এইগুলোর ওপরে পাহাড়টা আছে, তো ওই জন্য মনে হয় আরও সুন্দর লাগছে দেখতে। জলদাপাড়া আর হাসিমারা এই দুটো যে অভয়ারণ্য আছে তার মাঝখানে একটা নদী আছে, সেটা হচ্ছে তোরসা নদী। তো তোরসা নদীর ওপারে হচ্ছে হাসিমারা এবং এপারে হচ্ছে জলদাপাড়া। আমরা জলদাপাড়া অটোমেটিক্যালি ক্রস করে চলে এসেছি, তোমরা দেখলে। সো এইটা হচ্ছে ব্রিজ, যে ব্রিজে মানে তোরসা নদীর ওপরে ব্রিজ, কিন্তু প্রবলেমটা হচ্ছে একটাই, যেটা তোমাদেরকে প্রত্যেকবারই বলতে বলতে আসছিলাম, যে কোনো নদীতে ভালো করে জল নেই। ইভেন এই নদীতেও ব্যতিক্রম হয়নি, এই নদীতেও কিন্তু খুব একটা জল নেই। এই সাইডটা থেকে একটু জল বইছে, কিন্তু বাকি আর কিন্তু এই পাশটাতে কোনো জলই নেই। এখন সময় 11:32, আর আমার মোটামুটি 175 কিলোমিটার মতো রাইড করা হয়ে গেছে। 11:32 মানে আমি 4 ঘন্টা রাইড করেছি, এবং 4 ঘন্টা রাইড করে আমার 175 কিলোমিটার মোটামুটি কমপ্লিট হয়েছে। 40 থেকে 45 কিলোমিটার এভারেজে আছে। যাই হোক, মোটামুটি আসলে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ না, যে দেখতে দেখতেই মন ভরে যাচ্ছে, আর যেখানে দাঁড়াচ্ছি বেশ অনেকক্ষণ করে টাইম চলে যাচ্ছে। জায়গাটার নাম মোস্ট প্রবলি দরিয়া। দেখো কি অসম্ভব সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে আছে, দেখো জায়গাটা। এখানে একটা ছোট্ট, দেখো ছোট্ট একটা বাড়ি, এইটা ছোট্ট একটা বাড়ি, চারিদিকে ধান ক্ষেত, আর এখানে দেখো কি সুন্দর গরুতে ঘাস খাচ্ছে, মানে গরু চড়ে বেড়াচ্ছে। আর মাঝখান থেকে দেখো এই যে ছোট্ট একটা নদী, না খাল না বিল কিছু বোঝা, মানে খালই হতে পারে বা নদীও হতে পারে, বয়ে চলেছে। আরে বাবা রে, একটু সাইড দিলে আমি চলে যাই, না ও শুধু চেপে আসবে। ওই চালা না। গরম আস্তে আস্তে বাড়ছে, আর মানে জ্যাকেটের ভেতরে গরম বেশ লাগছেও, মানে বোঝাই যাচ্ছে যে গরমটা বাড়ছে। আবার একটা মোটামুটি ব্রিজের সামনে চলে এলাম, এটা হচ্ছে রায়ডাক নদীর ওপরে, রায়ডাক নদীর ওপরে ব্রিজ এটা। ওই আর 5বারের মতো এবারেও বলতে হবে যে নদীতে কিন্তু জল নেই, ওসব বেড়া দিয়ে রেখেছে নদীর ওপরে। কিন্তু যাই হোক, ব্রিজগুলো খুব সুন্দর, আর রাস্তাগুলো মেনটেন করা হয়েছে খুব সুন্দর,
ভালো রকমভাবে গাড়ি ফাড়ি চালানো যাচ্ছে। এই জায়গাটার নাম কি? কামাখ্যাগুড়ি। আচ্ছা 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 আচ্ছা। সো এখন বাজে হচ্ছে একদম বেলা 12টা, মানে একদম দুপুর 12টা। 200 কিলোমিটার কমপ্লিট হয়েছে 12টার সময়। আর আমি আছি এখন কামাখ্যাগুড়ি, মানে উত্তর কামাখ্যাগুড়ি বলে একটা জায়গা, সেখানেই আমি কিন্তু এখন আছি। এই সঙ্গেই চলে এলো আমাদের থার্ড টোল প্লাজা। থার্ড না সেকেন্ড, ফোর্থ, যাই হোক থার্ড ফোর্থ কিছু একটা হবে। আমি এটাকে থার্ড ধরেই এগোচ্ছি। যদি এটা ফোর্থ হয় তো একটা একটা করে বাড়বে, জানি না। আবার একটা টোল প্লাজা চলে এসছে, তাই টোল প্লাজায় এবার ক্রস করব। তেলিপাড়া যে টোল গেট আছে, সেই টোল গেটের এখান থেকেই আমরা ন্যাশনাল হাইওয়ে 17-এ উঠে গেলাম। এবার আর কোনো চাপ নেই, এবার জোরে টেনে আমি বেরিয়ে যেতে পারবো। এমনি টানছিলাম, অসুবিধা নেই, বাট এবার আর একটু ভালোভাবে চালানো যাবে, কারণ এটা ওয়ান ওয়ে আছে। তেলিপাড়া ক্রস করলাম এবং তেলিপাড়া ক্রস করার পর কিছুটা এগিয়ে এসে আমি কিন্তু এইরকম একটা নদী পেয়েছি এবং একটা ব্রিজ পেয়েছি। দেখো এই লম্বা এই ব্রিজটা পেয়েছি। তো এই নদীর বিশেষত হলো যে এই নদীর মধ্যে কিছু নৌকা নিয়ে লোকজন নদীর থেকে নুড়ি যেগুলো, মানে পাথর যেগুলো নুড়ি পাথর, সেগুলো কিন্তু সব কালেক্ট করছে, ভরে আবার ওই নৌকার মধ্যেই রাখছে আর কি। তো এবং সেই নৌকাগুলো নিয়ে চলে যাচ্ছে আবার একদম ওই শেষ প্রান্তে, এবং শেষ প্রান্তে নিয়ে গিয়ে ওখানে গাড়িতে লোডিং হচ্ছে, এবং লোডিং হওয়ার পর নিশ্চয়ই ওখান থেকে কোথাও নিয়ে যাবে। তো অনেকগুলো নদী আমি কিন্তু ক্রস করে এসেছি, বাট এরকম ঘটনা আমি ঘটতে দেখিনি। সেই জন্য আমি দাঁড়ালাম এই জায়গাটায় দাঁড়িয়ে। কিন্তু অন্যান্য নদীর মতো এখানেও কিন্তু অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এবং প্রত্যেকটা জায়গাতেই, মানে এই রুটের মধ্যে এমন কোনো জায়গা নেই যে জায়গাতে আমি খুব একটা মানে হতাশ হয়েছি, এরকম কোনো জায়গায় নেই। প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু না কিছু আমাকে দিয়েই গেছে। তো যাই হোক, এবার আবার এখান থেকে বেরিয়ে যাবো। 200 কিলোমিটার কভার হয়ে গেছে, 12টা বেজেও গেছে। আর এবার এখান থেকে সোজা ট্রেনে একটু কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে একটু খেয়ে নেবো। খাওয়ার পর আবার বেরিয়ে চলে যাব একদম গন্তব্যে। মানুষ কত রকমের পেশা নিজেকে যুক্ত করতে পারে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় না ঘুরলে বোঝা যায় না। যেমন আমি এখানে এসে দেখলাম যে একদল লোক নদী থেকে নুড়ি পাথর কালেক্ট করছে, এবং সেটা সামহাও কোথাও না কোনো না কোনোভাবে বিক্রি হয়, নিশ্চয়ই হয়। তো নদী থেকে পাথরগুলো কালেক্ট করে ওরা একটা লরিতে চাপিয়ে ওটা আবার অন্য জায়গায় নিয়ে যাবে। সো এই টাইপের জিনিসগুলো আমাদের কাছে হয়তো আননোন, কারণ আমাদের এদিকে এগুলো হয় না, কিন্তু এখানে হয়। তো সেই জন্যই বলছি যে বেরোলে তারপরে জানা যায় যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের কত কিছু এখনও পর্যন্ত অজানা, সেগুলো একটু একটু করে না বেরোলে কিন্তু জানা সম্ভব নয়। সো এখানে একটা দেখছি খাওয়ার জায়গা, হোটেল শঙ্কোষ ভ্যালি, লাঞ্চের জন্যে। আরে বাবা, এই কোথায় এলাম? যাই হোক, এই হোটেলেই ঢুকছি, দেখি। রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট কিন্তু খুব সুন্দর, মোটামুটি ঢোকার পরে বুঝতে পারলাম। এনভায়রনমেন্ট সত্যি ভীষণ সুন্দর, কারণ খুব সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট, এবং মানে অ্যাকোরিয়াম থেকে শুরু করে তোমার যে ফ্রন্ট ডোর সব কিছুই বেশ সুন্দর করে সাজানো, এবং পুরো রেস্টুরেন্টের মধ্যে একটা সবুজ ব্যাপার, মানে একটা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করার একটা চেষ্টা করা হয়েছে। ইভেন সেটা ম্যাচ করেও গেছে, মানে চতুর্দিক থেকে নিয়ে ম্যাচ করেও গেছে। 6টা আইটেম দেওয়াই হয়েছে, এবং 6টা আইটেমের সঙ্গে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আর লেবু আছে। এটা তো অবভিয়াসলি একটা নর্মাল ব্যাপার। আর জল অবভিয়াসলি এখানে এই জলটাই দেওয়া হচ্ছে, এপিসি অ্যাটলাইট সামথিং কিছু একটা। যাই হোক, মোটামুটি খাবারের পরিমাণও যথেষ্টই বেশি, যা দেখে মনে হচ্ছে যথেষ্টই বেশি। আর এতটা খেয়ে মনে হয় না যে আমি সহ্য করতে পারবো। তো দেখা যাক কী হয়।
খেয়ে নিই, নেওয়ার পর টেস্ট কেমন অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার তো করবি। সো খাওয়া মোটামুটি শেষ, 160 টাকায় বিলিং হলো। আর এখানে দেখে নাও 211.6 এত কিলোমিটার রান করে গেছে গাড়ি। আর হচ্ছে এখন সময় হচ্ছে 1:12, আর আমাকে এভারেজ মানে মাইলেজ দিচ্ছে 33 kmpl। এবার বেরিয়ে যাই মোটামুটি, আর অ্যাপ্রক্সিমেটলি আছে 267 কিলোমিটার, 7:12 দেখাচ্ছে আমাকে পৌঁছানোর আমার টাইম। এই হোটেলেই খেলাম, খেয়ে বেরিয়ে গেলাম। তোমরা চাইলে এখানে এসে কিন্তু খেতেই পারো, কোনো সমস্যা নেই। সো চলো। গাড়ির সাইজ যদি এই হয় তাহলে ইঞ্জিনের সাইজ কি একবার ভেবে দেখো। হ্যাঁ, কি অবস্থা, কি বড় গাড়ি দেখো, পাশ থেকে যেতেও ভয় লাগবে মানুষের। গোসাইগ্রামের কাছে এই টোল গেটটা, এবং গোসাইগাঁও হচ্ছে, তুমি যদি ফুলবাড়ি থেকে আসো তাহলে গোসাইগাঁওয়ের আগে কিন্তু একটা রাস্তায় উঠে যেতে পারবে, তার ডিস্টেন্স হচ্ছে 162 কিলোমিটার। আর আমি ওই রাস্তা ঘুরে এসেছি, তাই আমায় বাইক চালাতে হলো 223 কিলোমিটার। তো সাইকেল নিয়ে অনেকে রাইড করে, এবং সাইকেল নিয়ে রাইড করাটা কিন্তু এতটাও ইজি নয়, যথেষ্ট টাফ। বিকজ তোমার মানে পুরো শরীরের এফোর্ট যায় তার উপরে। আমরা মেশিনের উপর দিয়ে যাই, বাট ওরা পুরোপুরি যায় সাইকেলের উপরে। একজন মানে সাইকেল নিয়ে একজন পুরো ইন্ডিয়া ভ্রমণ করছে, তার সাথে দেখা হলো। তো একবার দেখে নাও অ্যাকচুয়ালি সাইকেলটা কেমন, একবার দেখে নাও। এটা হচ্ছে সোলার প্লেট, এটা হচ্ছে ম্যাট, দুদিকে দুটো স্যাডেল ব্যাগ আছে, এর মধ্যে হয়তো প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আছে। আর এটা হচ্ছে একটা ব্যাগ, যেটা মানে আমাদের যেমন হয় আর কি, এই যেমন আমার এই থাইতে একটা লাগানো আছে, এরকম টাইপেরই কিছু একটা ব্যাগ, যেটাতে খুব তাড়াতাড়ি জিনিসপত্র আর কি ওখান থেকে বের করা যায়। এখানে হচ্ছে বোতল আছে, দেখো 3টে বোতল, জলের বোতল আছে 3টে। এদিকে হচ্ছে এটা হেডল্যাম্প, এখানে সামথিং ব্যাগ এবং হেডলাইট কিছু একটা আছে এখানে। আর এটা হচ্ছে টেন্ট, এখানেও হচ্ছে দুটো ব্যাগ আছে, ঠিক আছে, এর মধ্যে কিছু একটা ব্যাগ আছে। এবং এইটা হচ্ছে ওর মানে গিয়ারওয়ালা সাইকেল এই। এবং ও টোটাল এই ট্রিপে ও রাইড করবে এই 50,000 কিলোমিটার অল ওভার ইন্ডিয়া, সোলো রাইডার। এর আগেও দুটো রাইড করেছে, এবং সেই দুটো রাইডে ও একবার 30,000 কভার করেছে, বেটি বাঁচাও বেটি পড়াও সামথিং কিছু একটা, আর একটা কিছু একটাও বললো। যাই হোক, টোটাল এই নিয়ে 3টে রাইড করছে। তো এই রাইডটা শুরু হয়েছে 2023 সালের আগস্ট মাসে, মানে সেইখান থেকে কন্টিনিউয়াসলি চলছে। এবং ও যেটা বললো আর কি, পার ডে এক্সপেন্স ওর 200, মানে 200 টাকা করে ও এক্সপেন্স করবে। এবং এটা সেলফ ফান্ডিং, ও নিজেই ফান্ডিং করেছে। তো সেই হিসেবে টেন্টে থাকে, এবং 200 টাকা রোজ খরচা খাওয়ার জন্য, খাবার পারপাস খরচা করে কন্টিনিউয়াসলি সারা দেশ ঘুরে বেড়াচ্ছে। আমার সঙ্গে সুভাষের অনেক দিন আগে কথা হয়েছিল, বাট আমি ওকে লিটারালি বুঝতে পারিনি যে রাস্তার মধ্যে ওর সঙ্গে আমার পরিচয় এইভাবে দেখা হয়ে যাবে। আমি স্ক্রিনশটটা দিচ্ছি যে ওর সাথে আমার কি কথা হয়েছিল। একটা গোপ্রো কেনার ব্যাপারে ও আমাকে কন্ট্যাক্ট করেছিল হোয়াটসঅ্যাপে, এবং মানে কল করেছিল, তারপরে হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে আমার কথা হয়। কিন্তু এতদিন পর, মানে লিটারালি সেটা হয়ে গেছে অনেক দিন, মানে 6 মাস 1 বছরের ওভার হয়ে গেছে। তো তারপরে হঠাৎ করে ওর সঙ্গে এখানে দেখা, এবং নাম্বার এক্সচেঞ্জ করার সময় আমি দেখলাম আমার কাছে অটোমেটিক্যালি নাম্বারটা আছে। এবং আলটিমেটলি গিয়ে ফাইন্ড আউট করলাম যে ও আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল, এবং সেই সময় কন্ট্যাক্ট করেছিল, এবং ওর সাথেই আজকে আমার এখানে দেখা হয়ে গেল, এবং ওর ব্যাপারে পুরোটা জানলাম। এটা সত্যি যে পৃথিবী যে গোল, সেটা এটা দেখেই বোঝা যায়। ওর সঙ্গে আবার দেখা হয়ে গেল, এবং রাস্তার মধ্যেই দেখা হয়ে গেল, এবং ওর ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। এটা যে এভাবে হবে আমি ভাবতেও পারিনি। যাই হোক, বেস্ট অফ লাক সুভাষ, আর ক্যামেরাটা ভালো করে ইউজ করো, ঠিক আছে। আর যদি কিছু প্রবলেম হয় দেন ইউ ক্যান কল মি, ওকে। मेरा नंबर तो है तुम्हारे पास। ओके ओके ओके, थैंक यू। छोटे छोटे बच्चा स्कूल থেকে ফিরছে। कौन सा स्कूल में पढ़ते हो? ওয়ানে পড়ে, আচ্ছা। 7 9
ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট থাকলেও মানুষের সাথে মানুষের কথা হয়, এবং এটাই হচ্ছে হয়তো সেই সাইনটা যে ওরা কোন ক্লাসে পড়ে ওরা কিন্তু সবাই বলে দিল। বেশ ভালো লাগলো। এই নদীটার নাম হচ্ছে চম্পাবতী রিভার, এবং এটা হচ্ছে তাহলে চম্পাবতী ব্রিজই হবে, স্বাভাবিক ব্যাপার, কারণ এখানে তো নদীর নামেই ব্রিজটা হয়। আর এত ব্রিজ যে চম্পাবতী না সম্পাবতী, যাই হোক কিছু একটা হবে, আমি অতটা মনে করতে পারছি না। আর এখানেও তো বুঝতে পারছি না, এই তো লেখা আছে চম্পাবতী, হ্যাঁ চম্পাবতী ব্রিজই হবে ওটা, এবং নদীটার নামও চম্পাবতী। মানস রিভারের ওপরে হচ্ছে আই ব্রিজ, যথেষ্ট বড়, এবং এই বাঁদিক থেকে আসছে রিভারটা, এসে এপারে এসে 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, গিয়ে মাঝখানে দুটো দ্বীপ তৈরি করে দিয়েছে, দিয়ে আবার একটা রিভার হয়ে বেরিয়ে চলে গেছে। তো এটাই হচ্ছে মানস রিভার, আর এটা হচ্ছে আই ব্রিজ। টোল প্লাজা গুনতে পারিনি, তোমরাই গুনে নাও কতগুলো আছে, কারণ আমি ভুলেও যাই, একদম ভুলে যাই। ফুয়েল রিফিলিং করতে হলো, তেল ভরলাম 990 টাকা 96 পয়সা, মানে 991 টাকা তেল ভরলাম। গুয়াহাটি আর 141 কিলোমিটার বাকি। গাড়ি মাইলেজ দিচ্ছে 33 কিলোমিটার পার লিটার, লিটারে 33 কিলোমিটার দিচ্ছে। আর আমার গড় স্পিড এখানে দেখতে পাচ্ছ 57, মানে এভারেজ স্পিড হচ্ছে 57 কিলোমিটার। 340 মিনিট টোটাল রাইড হয়ে গেছে এই পর্যন্ত। আর আমার গাড়ির তেল ভরার পরে রেঞ্জ দিচ্ছে 399। আবার একটা ব্রিজ, বাট এই ব্রিজটা যে নদীর জন্য করা ছিল সে নদী নেই, নদী আউট, শুকিয়ে গেছে, পুরো শুকনো হয়ে গেছে নদী। বাবা স্কুটি চালাচ্ছে দেখো 90, বিরাট ব্যাপার। নদী এতক্ষণ পরে পেলাম যাতে প্রপার জল আছে, প্রপার জল একদম, দেখো এপারেও জল ওপারেও জল, একদম ব্রিজের ওপর থেকে দুটো দেখা যাচ্ছে, ঠিক আছে, সুন্দর জল আছে। তবে এই ব্রিজ ক্রস করার পরে কিছু দূর গিয়ে আমরা রাইট টার্ন নিতে হবে, এবং একটা পুলিশ স্টেশন আছে, সেই পুলিশ স্টেশনের পাশ থেকে আমরা কিন্তু রাইট টার্ন নিয়ে নেব। যাক বাবা, একটা অন্তত নদী পাওয়া গেল যে নদীতে অন্তত জল আছে। দেখি এই যে দেখো, এখান থেকে এই যেটা আছে গুয়াহাটি, দেখো লেখা আছে 124 কিলোমিটার গুয়াহাটি, ঠিক আছে। কিন্তু মুশকিল হচ্ছে, মনে হয় এখন কাজ চলছে, উঠতে দেবে না। হ্যাঁ, আর বাঁদিকে হচ্ছে মানস অভয়ারণ্য, বাঁদিকে চলে যেতে হবে, গেলে মানস অভয়ারণ্য পাওয়া যাবে 22 কিলোমিটারে। সো অলমোস্ট 357 কিলোমিটার রাইড আমাদের হয়ে গেছে, এবং এখন সময় হচ্ছে 4:27, মানে 4:30 বেজে গেছে। এই সামনে থেকে হাউলি বলে যে মোড়টা আছে, এই মোড় থেকে দুটো রাস্তা বেরিয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম লোকালকে যে যদি হাউলি থেকে, আমি একটা শর্টকাট আছে 15 থেকে 20 কিলোমিটার শর্টকাট হয়, বাট ওই রোডটা গুগলেও দেখাচ্ছে, কিন্তু ওই রোডটা যদি নেওয়া হয় ওটা হচ্ছে ওয়ান ওয়ে নয়, মানে ওটা গেলে তুমি জোরে গাড়িও চালাতে পারবে না, আস্তে আস্তেই যেতে হবে। তো 15-20 কিলোমিটার সেভ হয়ে কোনো লাভ হবে না। মনে রাখবে জায়গাটা, কারণ এই জায়গা থেকে গুগল যখন তোমাকে সিলেক্ট করে দেবে তখন ওই রুটটাই সিলেক্ট করে দেবে, কারণ ওটা কম এবং টাইমটাও কম লাগবে, এইটা ভেবেই ওটা সিলেক্ট করে দেবে, কিন্তু তুমি গাড়ি কিন্তু ভালো করে চালাতে পারবে না। আবার টোল, এগেইন টোল, এই দেখো আবার রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। আমরা জমিদার, আমাদের জন্য রাস্তা খোলা থাকবে সব সময় টোল প্লাজায়, তা না, আবার এসে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। এখান থেকে নলবাড়ির ডিস্টেন্স 40 কিলোমিটার। আমি চাইছি যে এই রুটটা যতটা সম্ভব মানে তাড়াতাড়ি কভার করে ফেলার। আমি নলবাড়ি হয়েই যাব, এবং এইটা তাড়াতাড়ি যদি দিনে দিনে যদি তাড়াতাড়ি আমি কভারটা করে ফেলতে পারি, তাহলে আমাকে রাত্রে রাইডটা করতে হবে না, কারণ রাত্রে রাইড করলেই আমি এত মানে তাড়াতাড়ি পৌঁছতে পারবো না, সেটা একটা চাপের বিষয়। সূর্য ডুবে গেছে এবং আমাদের আর রাইড বাকি 105 কিলোমিটার রাইড বাকি আছে। মোট রাইড হয়েছে
381 কিলোমিটার, এবং এখন সময় হচ্ছে 4:43। দেখো দেখো জায়গাটা দেখো, মানে সূর্য ডুবে যাওয়ার পরে এই যে সময়টা, মানে যেটাকে আমরা বলি গোধূলি, এই সময়টায় কিন্তু লাইট কন্ডিশনটা এত সুন্দর থাকে যে মানে সব কিছু খুব সুন্দর লাগে দেখতে। দেখো আকাশের দিকে তাকাও, আকাশটা দেখো মনে হচ্ছে 3-4টে স্টেপে ডিভাইড হয়ে গেছে। সন্ধ্যাটা নেমে এলো এবং এখনও আমাদের রাইড করতে হবে প্রায় 83 কিলোমিটার। অ্যাকর্ডিং টু গুগল আমাদেরকে এখনও 83 কিলোমিটার রাইড করতে হবে, এবং জায়গাটার নাম হচ্ছে বড়মা। আর এইখান থেকে আমাদের নিতে হবে ডান দিকে, মানে বড়মা থেকে ডান দিকে নিলে আমরা পাবো নলবাড়ি। নলবাড়ি থেকে পাবো আর একটু এগিয়ে যেতে হবে, গেলে পাবো রাংলা। রাংলা থেকে আবার আমরা ডান দিক নেব। আমি এখন আছি নলবাড়ি। নলবাড়ি অ্যাকচুয়ালি হাইওয়ের ওপরেই আছি। হেলমেটের যে কাঁচ আছে না, এই হেলমেটের কাঁচের অবস্থা দেখো, মানে এত পরিমাণ ময়লা পড়েছে, যে ধুলো পড়েছে, যে আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না। একবার হেলমেটটা ক্লিন করে নিই, ক্লিন করে নিয়ে আবার স্টার্ট করবো জার্নি। এখান থেকে আর 70 কিলোমিটার বাকি আছে। এখন সময় হচ্ছে 5:30, 5:30 বাজে, কিন্তু এমন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে যে মনে হচ্ছে যেন মানে কটা না কটা বাজে, এরকম একটা ব্যাপার। আমার চেতকের অবস্থা দেখো, এই অবস্থা। এই হচ্ছে আমার অবস্থা, প্রচুর পরিমাণে ধুলো, এবং সেই ধুলো কভার করে এখন ছুটতে হচ্ছে। হেলমেটটা ক্লিন করার পরে একদম দারুণ পরিষ্কার দেখতে পাচ্ছি, এটাই দরকার ছিল। আসলে এত পরিমাণে ময়লা জমে যায় আর ধুলো রাস্তায় প্রচুর পরিমাণে, তো অটোমেটিক্যালি খারাপ হয়ে যায়, মানে কাঁচটা অটোমেটিক্যালি নোংরা হয়ে যায়। একবার পরিষ্কার করে নিলে আবার সেই আগের মতোই সার্ভিস। ওই জন্যে হেলমেট ক্লিনারটা তো নিয়ে ঘোরা হয়। এদিকে হচ্ছে মোড় গেল, চলে গেল রঙ্গিলা মোড়। রঙ্গিলা থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম, মানে ডান দিক মিন্স পুরো ফ্লাইওভারটাই চলে এলো ডান দিকে, এবং সেই ডান দিক দিয়ে ধরে আমরা সোজা চলে আসছি। যেহেতু অন্ধকারে তোমাদেরকে দেখানোর কোনো কিছু আর খুঁজে পাচ্ছি না, কি দেখাবো? অন্ধকারের মধ্যে সবই তো অন্ধকার ব্যাপার, সবই তো কালো ব্যাপার। তবে হ্যাঁ, গাড়ি কিন্তু খুব সুন্দর চালাতে পারছি, মানে কিছু হয়ে গেলেও, অন্ধকার হয়ে গেলেও মোটামুটি এই হাইওয়েতে ভালো, বেশ ভালো গাড়ি চালাতে পারছি। প্রায় 90, 80, 85 এটা কিন্তু চলছে, 100, মানে তুমি চালাতে পারবে আর কি। এই হাইওয়েটা সেরকমই হাইওয়ে। 30 কিলোমিটার রাস্তা বাকি আছে, আর 30 কিলোমিটার, এবং এই সময় এলো একটা টোল। চলো টোলটা পার করে নিই। কিন্তু অন্ধকারে সব গোলমাল হয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে যাবো? ও এই তো বাম দিক দিয়ে। আচ্ছা, মোস্ট প্রবলি এটাই মনে হচ্ছে শেষ টোল, এরপরে আর টোল প্লাজা থাকবে বলে মনে হচ্ছে না। এই যে বড় বড় গাড়ির লাইন সব দাঁড়িয়ে আছে। আমরা তো জমিদার, আমরা চলে যাব। আমরা গৌরীপুর ঢুকলাম, মানে গৌরীপুর ঢুকে গেছি। মানে গৌরীপুরের থেকে গুয়াহাটির ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার অ্যাপ্রক্স। আর আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ব্রহ্মপুত্র নদীর ওপরে যে সরাইঘাট ব্রিজ আছে, সেই সরাইঘাট ব্রিজের ওপরে উঠে পড়ব। বাট এখানে হচ্ছে অতিরিক্ত জ্যাম। তবেই আমরা উঠে গেলাম সরাইঘাট ব্রিজে। মানে এটাই হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওপরে যে ব্রিজটা, সেটাই হচ্ছে এটা। একটু ভালো করে তোমাদের দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু হলো না। আমার আস্তে আস্তে রাত হয়ে গেল, মানে অন্ধকার হয়ে গেল। তবু রাত্রের কিন্তু একটা আলাদাই শোভা। ওই দূরে দেখো পাহাড়ের গায়ে একদম টিম করে লাইট জ্বলছে। আর ব্রিজটা কিন্তু যথেষ্টই বড়, অনেকটাই লং। আর নিচ থেকে দেখো ব্রহ্মপুত্র নদ চলে যাচ্ছে। গাড়ি এখানে মোটামুটি সবাই 60-65 স্পিডে চালাচ্ছে, আমিও চালাচ্ছি। এমন নয় যে সবাই চালাচ্ছে, মানে আমি বাদ দিয়ে চালাচ্ছি, সবাই মধ্যে আমিও পড়ি। এই দেখো স্কুটি যাচ্ছে, দেখো, বাপরে বাপ, বিরাট জোর খিদে পেয়েছে। এই সরাইঘাট ব্রিজটাই কিন্তু এসে গেলে মোটামুটি একটু কনফার্ম হওয়া যায়
যে আমরা ঢুকে গেছি গুয়াহাটিতে, আমরা ঢুকে গেছি। কিন্তু এটা দিনের বেলায় তোমাদের দেখানোর দরকার ছিল, আমি রাত করে ফেললাম। ওয়াও, দারুণ অ্যাম্বিয়েন্স। হোটেলে ঢুকে গেছি এবং ঢুকে যাওয়ার পর কিছু কাজ থাকে, ফ্রেশ হয়েছি, ফ্রেশ হওয়ার পর কিছু কাজ থাকে আমাদের। ডেটা ট্রান্সফার করতে বসিয়েছি, সঙ্গে উত্তম কুমার, কিন্তু ভয়েসটা দিতে পারলাম না। গানটা বুঝতেই পারছো, জীবন খাতার প্রতি পাতায় চলছে, আমার ফেভারিট। কিন্তু এটা এই জন্যেই যে দুটো একসঙ্গে চলছে, ভালো লাগছে এটা একসঙ্গে চললে। তো এটা, আর যে হোটেলে আমি আছি এখানে সিঙ্গেল একটা রুম নিয়েছি। সেই সিঙ্গেল রুমের এই যে দেখছো একদম একা থাকার মতো একটা রুম। এখানে আমি কালকে সকালে তোমাদেরকে একদম পুরো ডিটেলসে হোটেল সম্পর্কে দিয়ে দেবো। আর হোটেলটা সত্যিই খুব ভালো হোটেল, মানে যিনি ওনার আছেন ওনারও বিহেভিয়ার যথেষ্ট ভালো, মোটামুটি এখনও পর্যন্ত তাই লেগেছে। রাত্রে ভেজ থালি অর্ডার করেছি, ভেজ থালি 80 টাকা, এবং জল ওনাদের ফ্রি, জল টল সমস্ত কিছু দিয়ে দিয়েছে। পায়খানা বাথরুম টয়লেট, যেটা মানে টয়লেটটা যথেষ্টই ভালো, মানে ইউজ করা যাবে একদম পুরো A to Z টিপটপ। প্রত্যেকটা ফ্লোর খুব সাজানো গোছানো। তো যদি এখানে থাকো তো 650 টাকা তোমার রুমের রেন্ট, এবং সঙ্গে তোমার খাওয়ার যে খরচাটা হবে সেটা তোমাকে দিতে হবে। তো এখনও পর্যন্ত আমি এখানেই আছি, একটু পরে যাব খেতে। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, মানে এই ডেটাগুলো ট্রান্সফার হচ্ছে, আমি অর্ডার দিয়ে এসেছি, এবার যাব খেতে। এখানে এটা হচ্ছে সবজির থালি, ভাত আছে, ডাল আছে, একটা ভাজা আছে, আর একটা মোটামুটি তরকারি আছে এটা। তো এই হচ্ছে টোটাল এদের থালির সিস্টেম। এই যে থালিটা, এটা 80 রুপিস, মানে 80, এটার উপর দিয়ে, মানে আমি যতটুকু যা জানতে পেরেছি এখনও পর্যন্ত। আই ডোন্ট নো যে এরপরে আর কিছু এক্সট্রা চার্জেস আছে কি না, বাট এটা 80 টাকাই আপাতত। 80, এটা 80, ওকে 80। তো যাই হোক, এই পর্যন্তই আমি জানি যে এটা 80, এবং ওনারাও বলছেন যে 80। চলো এবার টেস্ট করি, আর যদি সেরকম হয় অবভিয়াসলি ভালো হবে টেস্ট, মোটামুটি দেখেই বুঝতে পারছি ভালো হবে। ভালো হলে অবভিয়াসলি তোমাদের রেকমেন্ড করবো। আর এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, মানে সাজানো গোছানো এত ভালো, তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করতে পারবে না। যাই হোক, সেটা হয়তো কালকে সকালে, আজকে খুব টায়ার্ড আছি, কালকে সকালেই তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো।